ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি, দেশের 17 অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা। মহান মে দিবস আজ, দুপুরে বিএনপি শ্রমিক সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীতে উদ্বোধনের আগে ধসে পড়ছে 3 কোটি টাকার সড়ক সেতু, আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে দাবি ট্রাম্প প্রশাসনের, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত এর অবসান। এবং আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান, যুক্তরাষ্ট্রে খেলবে ম্যাচ, জানালেন ফিফা প্রেসিডেন্ট। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সাপ্তাহিক ছুটির দিনের স্বস্তির সকালটাকে যেন ম্লান করে দিল ভোরের মুষলধারে বৃষ্টি। শুক্রবার ভোর থেকেই রাজধানীর আকাশ ঘন মেঘে ঢেকে আছে, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে রামপুরা, মালিবাগ ও খিলগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে পানি জমেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 8:30টার দিকে রামপুরা জামতলা এলাকায় দেখা যায় প্রায় হাঁটু সমান পানি জমে গেছে। অনেকেই ছুটির দিনে সকালে বাজার করতে বের হয়ে বিপাকে পড়েন। কেউ জুতা হাতে পানি নিয়ে পানির মধ্যে হেঁটে যাচ্ছেন, আবার কেউ রিকশা বা ভ্যানে উঠতে বাধ্য হচ্ছেন। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একই চিত্র। সকাল 9টার দিকেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। এতে ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। রিকশা চালকরা বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এদিকে দেশের 17 অঞ্চলে আজ দুপুর 1টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অঞ্চলগুলো হলো পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিক অধিকার প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের দিন হিসেবেও বিবেচিত। বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, সেবা সব খাতেই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, সেখানে লাখো শ্রমিকের ঘাম ও শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। কিন্তু এই অবদানের বিপরীতে শ্রমিকদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে কতটুকু, এ প্রশ্ন আজও প্রাসঙ্গিক। বাংলাদেশে শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। 2006 সালের শ্রম আইন এবং এর পরবর্তী সংশোধনীগুলো শ্রমিকদের কর্মঘণ্টা, মজুরি, ছুটি, নিরাপত্তা ও সংগঠনের অধিকার নিশ্চিত করার কথা বলে। তবে বাস্তবতার চিত্র সব সময় আশাব্যঞ্জক নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। শুক্রবার দুপুর 2:30 এ সমাবেশ শুরু হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে। তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় অন্য নেতারা বক্তব্য রাখবেন।
টানা বৃষ্টি, ভাইরাসের আক্রমণ আর বাজার দরের পতনে চট্টগ্রামের মিরসরাইয়ে তরমুজ চাষে নেমেছে বিপর্যয়। স্বপ্নের ক্ষেতে এখন কৃষকদের হাহাকার। কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। এক মৌসুমে সব হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। আর সংশ্লিষ্টরা সতর্ক করছেন বড় সংকটের আশঙ্কায়। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভাইরাসে গাছ মারা যাওয়া, কম ফলন, বাজার দরের পতনের পর এখন টানা বৃষ্টি, সব মিলিয়ে স্বপ্নের ফসলের মাঠে এখন কেবলই কৃষকের হাহাকার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তরমুজ চাষে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এক মৌসুমেই সব হারিয়ে দিশেহারা তারা। 120 কানি জমি পাই আপনার 1.5 কোটি টাকার উপরে আমরা এখানে ইনভেস্ট করেছি। দৈনিক 40 থেকে 50 জন লেবার এখানে আসে। আজকে প্রায় 3 থেকে 4 মাস ধরে আমাদের যে পুঁজিটা দিয়েছি ওই পুঁজি আমরা এখনো পর্যন্ত দ্বারের কাছে যেতে পারি না। 30 লক্ষ টাকা এখানে চালান দিছি। 23 কানি জমিন, বৃষ্টি আমাদেরকে সব ধ্বংস করে দিতেছে। আমরা রোদ নইলে বাজারটা পাই দিতে, তরমুজ বাজার নাই করলে চলে। আমরা নিঃস্বহারা হয়ে গেছি। তরমুজ বাজারে নিতেছি, বাজারে দাম পাইতেছি না, বাজারে কোনো দাম নাই। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবহন সুবিধা বৃদ্ধি এবং কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত না হলে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। ভবিষ্যতে তরমুজ চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন কৃষকেরা। 2 থেকে 3,000 কানি চাষাবাদ করা হয়েছে তরমুজের। সবাই একই অবস্থা, আমাদের যে পরিস্থিতি সবারই একই পরিস্থিতি। এতগুলো টাকা আমরা যে ইনভেস্ট করছি, এখানে আমাদের ব্যাংকের লোন আছে, বিভিন্ন খাত থেকে আমরা লোন নিয়ে এসে এখানে আমরা চালান দিতেছি। আগামীতে আমরা চাষ করবো, ওই ধরনের আমাদের কোনো থাকবে না। এক মেরুদণ্ড বাঙ্গার হতে আমরা এখন। গত বছর যে তরমুজ আমরা 400 টাকা 450 টাকা বিক্রি করছি, ওই তরমুজ এখন এবছর ওই সাইজের তরমুজগুলো 150 টাকা কিংবা 160 টাকায় এই দামে বিক্রি করতে হয়। তো আজকে যেরকম রোদ দেখা যায় এরকম থাকলে মোটামুটি সালান উঠানো যাইব এরকম আশা করতেছি আর কি। এখনও আশা করতেছি আমাদের যে চালানগুলো দিছি ওই চালানগুলো পাওয়ার জন্য, কিন্তু ক্ষতির সংখ্যা অনেক। আমাদের যে এখানে অনেক শাসা আছে, ক্ষতি মালগুলা নেশে প্রচণ্ড দাগ দিতেছে। যদি অধিক পরিমাণ পৌঁছে যায় মালগুলো আমরা, তাহলে কেন বাজারের পরিস্থিতি এতটা ভালো না, এই দামে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, জমি ভাইরাসে আক্রান্ত হওয়া ও ভারী বৃষ্টিতে খেতে পানি জমে তরমুজ চাষিদের বড় ধরনের ক্ষতি হয়েছে। যেসব এলাকায় তরমুজ পুষ্ট হয়েছে সেসব তরমুজ দ্রুত বিক্রি করলে ক্ষতি কিছুটা পুষিয়ে আনা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি। প্রবল বৃষ্টি হয়েছে, এর ফলে তরমুজের জমিগুলোতে পানি জমেছে। কৃষকরা সেচ যন্ত্র দিয়ে পানি নিকাশের ব্যবস্থা করেছে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশ কমে আসবে, তারপরেও কিছু গাছ মারা যাবে। এর ফলে আমাদের যে তরমুজের যে উৎপাদন, এখানে কিছুটা ব্যাঘাত ঘটবে। এবছর তরমুজের রেটটা একটু কম। এখন দেখা যাচ্ছে যে একজন কৃষক এক কানি জমি থেকে প্রায় 70,000-এর মতো টাকার তরমুজ তারা বিক্রি করতেছে। আশা করছি সামনে এই রেটটা বৃদ্ধি পাবে এবং অলরেডি কিন্তু আর মাঠে এখন আর পানি নেই, এবং এই পানি বের করার পরে ছত্রাকনাশক স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি অফিস সূত্র বলছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় 750 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে আমুভূঞার হাট চন্দ্রদ্বীপ সংযোগ সড়ক সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে 2,70,40,435 টাকা ব্যয়ে নির্মিত সড়কের বিভিন্ন অংশ ধসে পড়তে শুরু করেছে। একই সঙ্গে নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর দুই পাশের গার্ডওয়াল ও সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় পুরো সেতুটি এখন ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টারপ্রাইজ প্রায় 20 মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণের কাজটি করছে। সরেজমিনে দেখা যায় সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে এবং সংযোগ সড়কের কয়েক স্থানে বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে মাটি ধুয়ে গিয়ে কার্পেটিং ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে দাগনভূঞা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় 2 সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে শহরের বাতেনখা মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। হামলার শিকার সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10:15টার দিকে বাতেনখা মোড়ে বসে চা পান করছিলেন 2 সাংবাদিক। এ সময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে 6 থেকে 7 জন অতর্কিত হামলা চালায়। এ সময় তারেক রহমানকে রাস্তায় ফেলে প্রায় 30 মিনিট ধরে মারধর করা হয়। তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ দিয়ে আঘাত করলে তার হাতের আঙ্গুল কেটে যায়। হামলার পর সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগী 2 সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজামুখী মানবিক বহর থামিয়ে দিল ইসরায়েলি নৌবাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 20টির বেশি জাহাজ ও প্রায় 175 কর্মীকে আটকের দাবি উঠেছে। ইঞ্জিন ও নেভিগেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত করার অভিযোগে উত্তেজনা বাড়ছে। সহায়তা পৌঁছানোর এই মিশন ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ আর চাপ। বিস্তারিত জাগরেস রিপোর্টে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বহর আটকে দিয়েছে ইসরায়েলি নৌবহর। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দেয়া বিবৃতি অনুসারে বুধবার রাতে গাজাগামী একটি নৌবহরের অংশ হিসেবে থাকা 20টির বেশি জাহাজ এবং প্রায় 175 জন কর্মীকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। নৌবহরটি আটক করার সময় অবশিষ্ট কয়েকটি জাহাজের ইঞ্জিন এবং নেভিগেশন সিস্টেম ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে ঝড়ের পথে আটকে পড়া তাদের জাহাজগুলো অচল করে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা চালানো হয়েছিল। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌবহরটি গাজা থেকে আনুমানিক 600 নটিক্যাল মাইল দূরে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত 12 এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করে সর্ববৃহৎ এই নৌবহর। তুরস্কের নেতৃত্বে এবারের মিশনে গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারে নিজেদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙা, মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং সেখানে চলমান পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। 2025 সালে বিভিন্ন দেশের এনজিও প্রতিনিধি, কর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে এটি গঠিত হয়। বর্তমানে এটি গাজার উদ্দেশ্যে দ্বিতীয় মিশন শুরু করে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য মতে এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয়া এবং ফিলিস্তিনিদের মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে সংঘাতের সমাপ্তি ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই অভিনব ব্যাখ্যা দিয়ে আসলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা এড়াতে চাইছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার মার্কিন সিনেটের শুনানির সময় একই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত যুদ্ধের অবসান ঘটেছে। এই যুক্তিতে প্রশাসন দাবি করছে, 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী 60 দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের যে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর দরকার নেই। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনের ভাষায় বলতে গেলে গত 28 ফেব্রুয়ারি যে শত্রুতা শুরু হয়েছিল তার অবসান ঘটেছে।
এবারে খেলার খবর। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো আরও একবার নিশ্চিত করেছেন যে আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান। ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নিশ্চিতভাবে ইরান বিশ্বকাপে খেলবে এবং তারা যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে। বক্তব্যের শুরুতেই ইনফান্তিনো বলেন, নিশ্চিত করতে চাই নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলবে। 48 দলের এবারের বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে। কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের বারবার এক দেশ থেকে অন্য দেশ যাতায়াত করতে হবে। এতে ভিসা জটিলতা বা কূটনৈতিক উত্তেজনা কিছু দেশের জন্য সমস্যা তৈরি করতে পারে। এশিয়ান বাছাই পর্বে গ্রুপ এ তে শীর্ষে থাকা টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকায় মুষলধারে বৃষ্টি, রাস্তায় জমেছে পানি, দেশের 17 অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা। মহান মে দিবস আজ, দুপুরে বিএনপির শ্রমিক সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনীতে উদ্বোধনের আগে ধসে পড়ছে 3 কোটি টাকার সড়ক সেতু, আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে দাবি ট্রাম্প প্রশাসনের, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত এর অবসান। এবং আসন্ন ফিফা 2026 বিশ্বকাপে অংশ নেবে ইরান, যুক্তরাষ্ট্রে খেলবে ম্যাচ, জানালেন ফিফা প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।